সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকালে পুলিশের ওপর হামলা, দৌড়ে প্রাণে বাঁচলেন সদস্যরা। ইউনিট প্রতি বিদ্যুতের সঞ্চালন চার্জ 60% বাড়ানোর প্রস্তাব। যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। যশোরে 22 মে শুরু হচ্ছে 3 দিনব্যাপী বইমেলা। অতি লাভের আশায় শাকসবজিতে কেমিক্যাল ব্যবহার করা যাবে না, বাঘারপাড়ায় বললেন যশোরের জেলা প্রশাসক। কেশবপুরে হাম রুবেলা প্রতিরোধে বসুন্ধরা শুভ সংঘের সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত। গাইবান্ধায় ফায়ার সপ্তাহ উদ্বোধন, জনসচেতনতায় শোভাযাত্রা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রাজধানীর মিরপুরের পল্লবীতে সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উচ্ছেদ অভিযানে বাধা দিয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশের অন্তত 5 থেকে 6 জন সদস্য আহত হয়েছেন। আজ দুপুরে পল্লবীর কালশির বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় এই ঘটনা ঘটে। ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে সরকারি জমি উদ্ধার করতে বাউনিয়া বাঁধ বস্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুপুর থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে বাধা সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পল্লবী থানা পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিদ্যুতের সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে 30 পয়সা থেকে বাড়িয়ে 49 পয়সা করার প্রস্তাব দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিজিসিবি, অর্থাৎ ইউনিট প্রতি সঞ্চালন চার্জ 19 পয়সা বা প্রায় 60% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আজ রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে এই প্রস্তাব উত্থাপন করে সংস্থাটি। একই শুনানিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি 1.5 টাকা বা প্রায় 21% বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। গণশুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে 62,000 কোটি টাকা। আগামী অর্থবছরে এই ঘাটতি বেড়ে 65,000 কোটি টাকায় পৌঁছাতে পারে। তিনি বলেন, বিদ্যুতের দাম সমন্বয় না করা হলে পুরো খাত মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তবে বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সহ বিভিন্ন অংশীজন। তাদের অভিযোগ, খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে। শুনানিতে অংশ নেওয়া বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় আরও বেড়ে যাবে। একই সঙ্গে উৎপাদন খাতেও নেতিবাচক প্রভাব পড়বে এবং উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন। এদিকে বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান পরিবহন খাতের নানা সংকট ও ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, বর্তমান বাস পরিবহন ব্যবসা চরম মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যাত্রী যাতায়াত কমে যাওয়া এবং সড়কে অবৈধ ব্যাটারি চালিত যানবাহনের চলাচল বৃদ্ধি পাওয়ায় বাস মালিকরা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন। এসব অবৈধ যানবাহনের কারণে নিয়মিত পরিবহন সেবা হুমকির মুখে পড়ছে বলেও তারা উল্লেখ করেন। বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ সভাপতি শফিউল আলম, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সড়ক সম্পাদক মাসুদ রানা বাবু সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে যশোরে শুরু হচ্ছে 3 দিনব্যাপী বইমেলা। আগামী 22 থেকে 24 মে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মেলা। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলার উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার বিকেল 3:30টায় তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলায় প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রয় চলবে। এছাড়াও কবিতা আবৃত্তি, বই পড়া প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, স্থানীয় কবি, সাহিত্যিক ও লেখকদের অংশগ্রহণে মেলাকে একটি প্রাণবন্ত সাহিত্য মিলন মেলায় পরিণত করা হবে। বাঘারপাড়ায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন হয়েছে। আজ যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনের আগে বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় নিরাপদ ফসল উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সহ মোট 15টি স্টল স্থান পেয়েছে। আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, বিষমুক্ত সবজির জন্য বাঘারপাড়া সমাদৃত। অতি লাভের আশায় শাকসবজিতে কোনো ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা যাবে না। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি সহ কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন। যশোরের কেশবপুরে হাম মোকাবেলায় সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ব্রহ্মকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে নারী ও শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে হাম রুবেলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদানের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহে নেওয়াজ রনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম। এ সময় উপস্থিত মা ও শিশুদের মাঝে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের লিফলেট বিতরণ করা হয়। অগ্নিযোদ্ধা একটাই পণ, নিরাপদ রাখব সম্পদ জীবন, এই প্রতিপাদ্যে গাইবান্ধায় ফায়ার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে বেলুন পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। পরে আলোচনা সভায় অংশ নেন ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা। এ ফায়ার সপ্তাহের লক্ষ্য হল অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগে প্রাণ ও সম্পদ সুরক্ষায় মানুষের অংশগ্রহণ বাড়ানো। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।